This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, এবারে ভোটের আগে মানে এই সামনে যে 26শে বিধানসভা ভোট আসতে চলেছে, তার আগে রাজ্যের সবথেকে বড় অস্ত্র কি হতে চলেছে বলুন তো? এত তাড়াতাড়ি ধৈর্য হারাবেন না, জানাবো, তার জন্য একটু অপেক্ষা করুন। তবে আজকে হটস্পটে প্রধান তিনটে বিষয় কি, সেই তিনটে বিষয়ের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, সেখান থেকে হয়তো একটু হলেও আভাস পেতে পারেন। প্রথম ইস্যু হচ্ছে বাংলা কথা। বাংলায় কথা বললে কি কোথাও বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে গেলে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গেলে? জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয় কি, মিলেমিশে, আমরা মিলেমিশে দেখিয়েছিলাম না পথ কুকুরদের জন্য মিড ডে মিলের আয়োজন করা হচ্ছে। আমরা আজকে আরো ভালো একটা খবর পেয়েছি, যেখানে গত 20 বছর ধরে হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা ছিল। আমাদের খবরের পর তারা এখন মিলেমিশে মিড ডে মিলে রয়েছেন। সে খবরে বিস্তারিত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তৃতীয় বিষয় শুভারম্ভ। শুভাংশু শুক্লার হাত ধরে কোথাও ভারতের গগনযান প্রকল্পের কি শুভারম্ভ হলো? কেন এই কথা বলছি? এক্সিওম 4 এর সঙ্গে গগনযানের কি সম্পর্ক জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে বাংলা কথার দিকে নজর রাখা যাক। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। অনুপ্রবেশকারী এই তত্ত্বটা সামনে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। এই বিড়ম্বনা করতে তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির নিচে। বাংলা বলাটাই কি বাঙালির কাল হয়ে যাচ্ছে? আর সেই কারণে কি বিধানসভা ভোটের আগে সেটা একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে বাঙালির অস্মিতা? গত কয়েকদিনের পরপর কিছু ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে, জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই কয়েকটা দিন আগের কথা হটস্পটে আপনাদেরকে দেখিয়েছিলাম, বাংলা বলার অপরাধে কয়েকজন বাংলা শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। পরে আবার তাদের দেশে ফিরিয়েও আনা হয়। বলা হয় ভুলবশত এই কাজ হয়ে গেছে, কিন্তু ভুল যে ভাঙছেই না, ভুল যে বারবার হয়ে চলেছে, একের পর এক হয়ে চলেছে। গতকালই বিষয়টি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুরুতেই সেটা আগে আপনাদের শুনিয়ে নিই। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। Doesn't know this. So I want to bring it to the PM's notice that every BJP state they are behaving like this. প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু চারিদিকে কি ঘটছে? ইটাহারে 300 পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটকে রাখার অভিযোগ উঠছে। মহারাষ্ট্রে জাতীয় সঙ্গীত ঠিকমতো গাইতে না পারায় বাংলাদেশে পুশব্যাক করা হয় মুর্শিদাবাদের 4 বাসিন্দাকে। দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালিদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে, কিন্তু কেন? বাংলা বলা কি অপরাধ হয়ে দাঁড়াচ্ছে? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পর রাজস্থানে বাংলা শ্রমিকরা মুক্তি পেয়েছে। মুর্শিদাবাদের 4 শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে। বাংলায় মানুষ বাংলায় ফিরে এসেছেন, এটা কিন্তু স্বস্তির, কিন্তু আশঙ্কার দিকে তো রয়েছে, বারবার ঘটছে। কেন এমনটা হবে? মুখ্যমন্ত্রী তোপ দাচ্ছেন বিজেপির দিকে, আর বিজেপি পাল্টা আক্রমণ করছে রাজ্য সরকারের দিকে। কথার লড়াইয়ে অন্য রাজনৈতিক দলগুলোও কিন্তু নেমে পড়েছে। বলছি না, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে সব থেকে বড় রাজনৈতিক অস্ত্র হতে চলেছে এই বাংলার অস্মিতা। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছিল যখন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী বলে বাজার গরম করেছিলেন, স্পিকারের উপরে কাগজ ছুড়ে দিয়েছিলেন, মনে আছে আমাদের সবার? মিথ্যে কথা বলছে। যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তো উনি সময় সময় কিছু ভাট বকেন, এটাও একটা ভাট বকা। কেন্দ্রীয় সরকার যে আইন করলো তাতে ইলিগাল মাইগ্রেন্ট কথাটাকে নিয়ে আসলো, তখন সেই সরকারের অংশীদার মমতা ব্যানার্জি। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে।
সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে বাঙালি শ্রমিকের সংখ্যা কত আছে? 30,000, আর 30,000 উড়িয়া মানুষজন বাংলায় কাজ করছে। আমরা বাংলায় নিরাপত্তা দিচ্ছি বাঙালি শ্রমিক উড়িয়া শ্রমিকদের, তাহলে আমাদের বাঙালি শ্রমিকদের উড়িষ্যা সরকার কেন নিরাপত্তা দেবে না? তারা সত্যি সত্যি এপার বাংলার না ওপার বাংলার, সেটা তো পরীক্ষা হওয়া উচিত। দেখুন, রাজনীতির লোকেরা কথার লড়াইয়ে ব্যস্ত থাকে, সেই ব্যস্তই রয়েছেন তারা, কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি? মানে যারা এই বাংলা ছেড়ে হাজারো হেনস্থার মুখোমুখি হওয়া সত্ত্বেও ভিন রাজ্যে যাচ্ছেন কাজে, আমরা তো তাদের কাছেও পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারাই তো আমাদের কাছে মূল উদ্দেশ্য, কারণ সেই জায়গাগুলোই তো আমাদের কাছে হটস্পট। সাধারণ মানুষের বক্তব্যটাই তো আপনাদের সামনে তুলে ধরবো, সেটার খোঁজ নিতে আমরা দুটো জায়গায় পৌঁছে গিয়েছিলাম জানেন। প্রথমে উত্তর দিনাজপুরের ইটাহারে মারনাই গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের নিয়ে যাই। এই গ্রামে 300 জন পরিযায়ী শ্রমিক, তারা কেউ গ্রামে থাকতে পারেন না, তাদেরকে আটক করা হয়েছিল রাজস্থানে পুলিশ তাদেরকে আটক করেছিল। আর গ্রামটা বাংলার আর 5টা গ্রামের মতোই জানেন। যখন আমরা সেখানে পৌঁছাই, সত্যি সেখানে একটা অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। এই গ্রামে পুরুষের সংখ্যা কম, কারণ একটাই, কাজ নেই। সংসার চালাতে গেলে তো কর্মসংস্থান দরকার, টাকার দরকার, কিন্তু এই গ্রামে কোনো রকম কাজই নেই। পেটের টানে তাই সংসার বাঁচাতে অন্য রাজ্যে তাদের যেতে হচ্ছে, এরকম হেনস্থার শিকার হয়েও। এই কথাগুলো শুনলেই না গত বছর লোকসভা ভোটের পরের একটা ছবি মনে পড়ে যায়। সেই ছবিটা দেখাবো, তবে সেখানকার মানুষের বক্তব্য শুনুন। না, আমরা কাজ করি তো, আমরা তো পেটের জন্যই কাজ করতে যাই না। এখানে তো কোনো কাজ পাওয়া যায় না, এখানে নাই। এখানে গ্রামবাসীতে এখানে সব হচ্ছে না, কৃষি কাজ ওরকম সেরকম প্রচল হচ্ছে না, সব বাইরে যাচ্ছে, বাইরে যে সব কর্মটর্ম করছে, সব গাড়ি ধোয়াধি কত কিছু করছে স্যার, গরিব মানুষ। এই গ্রামে জানেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, পঞ্চায়েত প্রধান, তৃণমূল শাসিত পঞ্চায়েত প্রধান পর্যন্ত বলছেন কোনো কাজ নেই তাদের। এই কারণেই বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। মালদা মুর্শিদাবাদে ভোট পর্ব শেষের পর ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। ভোট দিয়ে পুরুষরা কাজের জন্য ফিরে যাচ্ছিলেন ভিন রাজ্যে। প্রতি বছর, প্রতি মাসে বা প্রতিদিন এই ছবি কিন্তু দেখা যায়। আর ভিন রাজ্যে গিয়ে ঠিক কি অভিজ্ঞতা হয় তাদের, সেটা জানতে আমরা কোথায় পৌঁছে গিয়েছিলাম? দিল্লির জয় হিন্দ কলোনিতে। দিল্লির এই অংশে মূলত গরিব বাঙালিদের বাস। পশ্চিমবঙ্গের একাধিক জেলার মানুষ এখানে থাকেন। কেউ 15 বছর ধরে রয়েছেন, কেউ 20 বছর ধরে রয়েছেন, কেউ বা তারও বেশি সময় ধরে এখানে রয়েছেন। রাজধানীতে কাজ করেন, কিন্তু থেকে থেকেই প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। কি কি প্রশ্ন শুনুন তাদের মুখ থেকেই। 15 দিন 16 দিন পর পর ওরা কিছু না কিছু ইস্যু বাইর করে ফিরে আসে প্রবলেম ক্রিয়েট করে চলে যায়। বাংলা বললেই বর্তমান সমস্যা, বাংলা বললেই সমস্যা। বাঙালি বাংলা ভাষা বলতেই বাংলাদেশি, বাংলা বললে টার্গেট। রোহিঙ্গা বাংলাদেশি হালাকার আমি জানিয়ে না রোহিঙ্গা কোনটা দেশ, আর সবাইকে বাংলাদেশি বলে এখানে অনেকবার আইটি প্রুফ চেক করলো, অনেকবার তুলিও নিয়ে যায়, আবার পয়সা নিয়ে ছেড়ে দেয়। শুনলেন ওদের মুখ থেকে অভিজ্ঞতার কথা শুনলেন তো, কিন্তু কেন এই সমস্যার মুখে পড়তে হচ্ছে? তার পেছনে বাংলাদেশি যোগ রয়েছে। দিল্লি পুলিশের তথ্য কি বলছে সেটা আমি আমার বিগ ওয়ালে দেখাই। দিল্লি পুলিশের তথ্য বলছে গত 6 মাসে দিল্লি থেকে 700-রও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তার মানে কিছু তো একটা হচ্ছে। পরের প্লেটটা দেখবো। পেহেলগাঁও হামলার পর নতুন করে বাংলাদেশি চিহ্নিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বাভাবিকভাবে পেহেলগাঁওয়ে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে গেছে যার সঙ্গে জঙ্গি কার্যকলাপের সরাসরি যোগ রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ। পরের প্লেটটা, 700 জনের মধ্যে 470 জনকে ফেরত পাঠানো হয় পেহেলগাঁও হামলার পর। স্বাভাবিক, এই ধরনের ঘটনাগুলো ঘটলে তৎপরতা তো দেখা যাবে, কারণ আমার দেশের নিরাপত্তা, আমার দেশের মানুষের নিরাপত্তা সবার আগে। তারপরে প্লেট, ভিসার মেয়াদ পার করেও দিল্লিতে ছিল 50 জন বাংলাদেশি। অর্থাৎ বুঝতে পারছে যে ঘটনা ঘটেছে বলেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দেশের বাঙালিদের সঙ্গে ভিড়ে যাচ্ছে ওপারের অনুপ্রবেশকারীরা। আর এই ইস্যুতে রাজ্যকে বিচ্ছে বিজেপি। তাদের দাবি, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে। নথি জাল করে রোহিঙ্গাদেরও ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে, আর সেই কারণেই অন্য রাজ্যে গেলে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালিদের। বাঙালিদের দেওয়া তথ্য বিশ্বাস করা হচ্ছে না। শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য। বাংলার আধার কার্ড এখন সন্দেহের জিনিস হয়ে গেছে।
পশ্চিমবঙ্গের আধার কার্ড দেখলে এখন অন্য রাজ্যের মানুষের সন্দেহ হচ্ছে, এবং সন্দেহটা অস্বাভাবিক নয়। এই পশ্চিমবঙ্গের সব জায়গায় আধার কার্ড তৈরির এমন এমন সেন্টার তৈরি হয়েছে যেখানে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে। দেখুন, সুকান্ত মজুমদারের কথাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বাংলায় কিভাবে জাল নথির কারবার চলছে সেটা আমি আপনি প্রত্যেকে জানি। আজই একটা বড় খবর এসেছে, গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের এই কর্মীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার বেতন মাত্র ৩,০০০ টাকা, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে ৩ কোটি টাকা। সে কিভাবে জাল নথির জাল ছড়িয়েছিল তা আপনি জানেন? আশেপাশের এলাকার নার্সিং হোমে খোঁজ খবর রাখা হতো, যে কারণে এক হাতুড়ে ডাক্তারও তার হেল্প করত। মানে কোন প্রসূতি কবে সন্তান প্রসব করবেন সেই তথ্য সংগ্রহ করে সেই তথ্য দিয়ে ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হতো। আর এর জন্য স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে যে সাক্ষাৎ করেছিল সে পঞ্চায়েত কর্মী গৌতম, তাকে কিন্তু এবার ধরার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এদিকে আবার মুর্শিদাবাদ থেকে আরো 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মানে স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যে বিশ্বাস করা হচ্ছে না, তার তো কোনো কারণ রয়েছে, তারও তো যুক্তি দেখানো হচ্ছে, কারণ নথি জালের চক্র রয়েছে আমাদের এই রাজ্যে, এবং একের পর এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাহলে সমস্যা যে আছে তাতে মেনে নিতে কিন্তু কারোর সন্দেহ নেই। অনুপ্রবেশকারীদের তথ্য সঠিকভাবে যাচাই না করে এই রাজ্যে কি কি হচ্ছে সেটাও আপনারা ভালো করে জানেন। আমি আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, মালদার রসিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাংলাদেশি হয়েও ভারতের দিব্যি বসেছিলেন, শুধু ভোট দেওয়া নয় একেবারে প্রধানের পদটাও পেয়ে গিয়েছিলেন। কেউ কিচ্ছু জানতে পারলো না। ক্যানিং এর নিউটন দাস বাংলাদেশের ছাত্র আন্দোলন করেছেন, আবার ভারতে এসে ভোট দিচ্ছেন। আরো আছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন এক বাংলাদেশি, চাপাচাপি শুরু হতেই উধাও হয়ে যান তিনি। আর এই সত্যিগুলো কোথাও বাংলার বাঙালিদের গর্বকে খাটো করে দিচ্ছে না তো? সেই কারণেই এই রাজ্যের নিখাত বাংলার যারা রয়েছেন, বাঙালি যারা রয়েছেন, তাদেরকে ভিন রাজ্যে গিয়ে বাংলাদেশি তকমা পেতে হচ্ছে না তো? এই প্রশ্নগুলোই তো উঠছে। আর এই কারণেই রাজনীতির অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বাঙালির অস্মিতা জানিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধীরা একেবারে কথার লড়াই চালিয়ে যাচ্ছেন। আরো একটা ইস্যু হয়েছে রাজ্য রাজনীতি, জানেন তো কি? রথযাত্রা। সেই রথযাত্রার উৎসবে যোগ দিতেই আজ দীঘায় পৌঁছে গেছে, কিছুক্ষণ আগে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতেই দীঘার রথযাত্রার উদ্বোধন হবে। সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরেই গড়াবে দীঘার রথের চাকা। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি দীঘায় পৌঁছে গিয়েছেন। আর এদিকে রাজনীতির কথা কেন বলছি? হ্যাঁ, পুরী ভার্সেস দীঘার রথযাত্রা, এই নিয়ে তো একটা রাজনীতি চলছিল, কিন্তু রথ নিয়ে যখন রাজনীতি শুরু হয়েছে তখন দিলীপ ঘোষ কি বলছে জানেন? মানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে যাকে দীঘার জগন্নাথ মন্দিরে দেখা গিয়েছিল, তিনি কি বলছে জানেন? সেই দিলীপ ঘোষের প্রশ্ন তুলছেন এই বিষয় নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রা নিয়ে কোথাও রাজনীতি করছেন না তো? মানে সরাসরি এবার জগন্নাথ প্রভুও চলে এলো রাজ্য রাজনীতিতে। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। এই ছবি দেখাতে দেখাতে না আমার মনে পড়লো, শুধুমাত্র রথ নয়, প্রসাদ নিয়েও তরজা শুরু হয়ে গেছে। দীঘার প্রসাদের পাল্টা কি কোথাও পুরী প্রসাদ হতে চলেছে? কারণ রথের দিনই পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়, 5 দিন ধরে তা বিতরণ চলবে। কে জানাচ্ছেন? শুভেন্দু অধিকারী। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। এবার একটা ভালো খবর আপনাদেরকে না দেখালেই নয়। 20 বছর ধরে জানেন তো পূর্বস্থলীর একটা স্কুলে মুসলিম এবং হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হতো, আলাদা খাওয়া দাওয়া ব্যবস্থা হতো। TV9 বাংলা সেই খবর করার পর আজ প্রত্যেকে মিলেমিশে এক হয়ে গেলেন। বিভেদ ঘোচালাম আমরা। পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুল, পড়ুয়ার সংখ্যা 72, তার মধ্যে 43 জন হিন্দু ও 29 জন মুসলিম পরিবারের। শিক্ষক শিক্ষিকা 4 জন। স্কুলে মিড ডে মিল রান্নার হেসেলে 2টি করে এলপিজি ওভেন, তাতে আলাদা আলাদা রান্না হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য। হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীরা
আলাদা জায়গায় বসে মিড ডে মিল খেত। হিন্দু পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন সোনালী মজুমদার, আর মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন ধানু বিবি। শুধু ওভেন নয়, হিন্দু ও মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্নার হাঁড়ি, হাতা, খুন্তি সবই আলাদা। মিড ডে মিল চালু হওয়ার 2-3 বছর পর থেকে এভাবেই হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না হচ্ছিল। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা রান্না করছেন তাই তো, আর ওটা মুসলিম রান্না করেন। থালা হাঁড়িও আলাদা ভাগ, কেন এই ভাগটা কেন? সব ভাগ এবারে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। মিড ডে মিলে ধর্মের বিভেদ নিয়ে এলাকাবাসীর দাবি উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোক ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই প্রধান শিক্ষকের সাফাই, তিনি বিভেদ চান না। একই সুর এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাতেও। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন তাঁরা কেন প্রতিবাদ করেননি? আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। ছোটো ছোটো বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? TV9 বাংলা এই খবর দেখানোর পরেই কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের হেসেলে হাঁড়ি এক হলো। সোনালী, ধানু একসঙ্গে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করেন। যে বিভেদ ছিল সেই বিভেদ একদম মুছে গিয়ে আজকে একত্রে রান্না করছে। দুই সম্প্রদায়, দুজন মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারা এখানে রান্না করছে। অভিভাবকদের বোঝাতে তাদের নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। আশা করছি চেঞ্জ হয়ে গেল আজকের থেকে, আগামীকাল থেকে যে একসাথেই রান্না হবে, কোনোভাবেই আলাদা করে রান্না করব না। আগামী দিন থেকে রান্না এই জায়গাতেই হবে, সবাই খাবে। প্রত্যাশিতভাবেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদরা। এই রকম ধরনের বিভেদ থাকা ভীষণ অন্যায়, বিশেষ করে শিশু মনে এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে। শিক্ষা প্রাঙ্গণে এটা ঢোকা উচিত না। স্কুলের মধ্যে এই ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য জেলা স্কুল পরিদর্শক এবং বিডিওকে নির্দেশ দেন কালনার মহকুমা শাসক। পূর্বস্থলী থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করলো অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা। এই কমিশন পেশ করার পরে কি যারা ডিএ পেতেন তাদের কোনো রকম সমস্যা হতে পারে? দেখো, এই পে কমিশনের সাথে যে রিপোর্ট, সেই পে কমিশনের সাথে যে ডিএ এর কথা বলা হচ্ছে, বকেয়া ডিএ, সেটা সম্পূর্ণ আলাদা। 2000 যেটা বলা হচ্ছে 2009 থেকে 2019-এর যে বকেয়া ডিএর কথা বলা হচ্ছে সেটা কিন্তু পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ। আর এই যে রিপোর্ট, যেটা অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল, সেই যে রিপোর্ট, সেই রিপোর্ট আগেই 2015 সালে সামনে এসেছিল। তখন বলা হয়েছিল ডিএ বাধ্যতামূলক নয়, কিন্তু তখন হাইকোর্টে যে চ্যালেঞ্জ হয়েছিল তাতে হাইকোর্ট বলেছিল তাহলে প্রকাশ্যে ডোমেনে আনতে হবে এবং 1 জুলাইয়ের মধ্যেই প্রকাশ্যে আনতে হবে, এটা কোনো লুকোচুরির বিষয় নয়। আজকে যে রিপোর্টগুলো আনা হলো সেগুলো আস্তে আস্তে ডোমেনে আনা হচ্ছে, পাবলিক ডোমেনে। সেখানে প্রত্যেকে, অর্থাৎ সরকারি কর্মচারী থেকে ধাপে ধাপে সেই যে আনা হচ্ছে রিপোর্টটি আজকে প্রকাশ্যে আনা হচ্ছে, সেখানে তারা কোন গ্রেডের অনুযায়ী তারা কি পে কমিশনে কিভাবে কি টাকা পয়সা পাবেন সেটা যেমন বলা হচ্ছে, সেখানে কিন্তু আবারও বলে দেওয়া হয়েছে ডিএটা বাধ্যতামূলক, কেন্দ্রীয় হারে নয়। যেটা নিয়ে আগেও 2015 সালে কর্মচারী যারা রয়েছে, ফেডারেশন যারা রয়েছে, তাদের তরফ থেকে বিশাল বেশ ধন্যবাদ দীক্ষা। এবার একটুখানি 41 বছর পর মহাকাশে ভারতীয় অবশেষে ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। সেই খবরের দিকে নজর রাখি। দুপুর 12:01 নির্ধারিত সময় উঠল মহাকাশ যান। কাল বিকেল 4:30 স্পেস স্টেশনে ডকিং রয়েছে। আর এই সংক্রান্ত সমস্ত খবর পাবেন TV9 বাংলায়। আর এই সংক্রান্ত খবরের পাশাপাশি আমাদের এইটা বলতে হবে যে হটস্পটে আজ এখানেই শেষ করছি, তবে আরো বেশ কিছু খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH